This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি পাঁচ কথা। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু। নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু। বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিপা আক্রান্ত এই নার্স। 4 জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন নার্স। 39 দিনের মাথায় মৃত্যু। অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, ঠিক এই জায়গাটা জানতে চাইবো, নিপা ভাইরাস রাজ্যে প্রথম মৃত্যুর খবর। এই নিপা ভাইরাস নিয়ে এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা, চিকিৎসকরা তারা কি বলছেন? এর সিমটমস কি, বা কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কিভাবে মানুষ সতর্ক হবে? দেখো, এক্ষেত্রে যেটা দেখা গেছিল যে তার ডায়রিয়া হয়েছিল এবং তার জ্বর কমছিল না। সেই অবস্থায় কাটোয়ার বাড়ি থেকে সেখানকার যে হাসপাতাল, সেই হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে পরে কলকাতায় স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিইউতে 4 জানুয়ারি পর তিনি অসুস্থ হয়েছিলেন। 14 জানুয়ারি কলকাতায় নিয়ে আসা হয়েছিল এবং তারপরে এই বারাসাতের যে বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে তিনি কর্মরত ছিলেন, সেখানে তাকে চিকিৎসাধীন রেখে দেওয়া হয়েছিল এবং এখানেই আইসিইউতে কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। শুধু তিনি একা নন, তার সঙ্গে আরও একজন পুরুষ নার্স, তিনিও নিপাতে আক্রান্ত হয়েছিলেন। নিপা ভাইরাসে পজিটিভ মিলেছিল তার শরীর থেকে। ফলে এই দুজন কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, সেটা আমরা একাধিকবার এর আগে বলেছিলাম। এবং তারপর আরও অনেককেই কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গাতে তাদের সংস্পর্শে যারা এসেছিলেন এবং তাদের পরীক্ষা করে সেগুলো নেগেটিভ মিলেছিল। আরও 2জন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছিলেন, একজন বর্ধমান এবং একজন ওই হাসপাতালেরই। তাদেরকেও চিকিৎসাধীন রেখে দেওয়া ছিল। পরে অবশ্য তাদের শরীরে নিপার কোনো সংক্রমণ মেলেনি, কিন্তু এই দুজনের শরীরে নিপার সংক্রমণ মিলেছিল এবং গুরুতর অসুস্থ হয়ে প্রায় বলা চলে ভেন্টিলেশনে তারা চলে গেছিলেন এবং সেই ভেন্টিলেশন সাপোর্টই তাদের দীর্ঘদিন রেখে দেওয়া হয়েছিল। পরে এই পুরুষ নার্স কয়েকদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান, কিন্তু মহিলা নার্স তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তারপর হঠাৎ করেই কিন্তু আজকে তার মৃত্যুর ঘটনা ঘটে। অন্তত চিকিৎসকদের সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন অর্গানের যে ক্ষতি হয়, সেই ক্ষতি কিন্তু তিনি সামলে উঠতে পারেননি, যার ফলে এই মৃত্যু আপাতত এখনো পর্যন্ত চিকিৎসকরা মনে করছেন। এবং রাজ্যে নিপা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু এই মহিলা নার্সের। তন্ময়, এই জায়গাটা আরেকটু ডিটেলসে জানতে চাইবো। এই যে নার্স যিনি 4 জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন, 39 দিনের মাথায় যার মৃত্যু হলো, তুমি বললে যে প্রথমে তিনি ডায়রিয়া আক্রান্ত ছিলেন, জ্বর তার কিছুতেই কমছিল, এই সমস্ত সিমটমস দেখা দিয়েছে। এই নার্স সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, কি করে আক্রান্ত হয়েছিলেন সেই নিয়েই কিন্তু কেন্দ্র রাজ্যের যৌথ টিম, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে একটি নির্দিষ্ট এক্সপার্ট কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, যারা এই রাজ্যের স্বাস্থ্য ভবন এবং যেখানে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসকদের তারা সাহায্য করবেন এবং রোগের উৎস খুঁজে বের করবেন। সেটা করতে গিয়ে কিন্তু যারা দেখা গিয়েছিল, আমরা যেটুকু জানতে পেরেছি, অন্তত সরকারি রিপোর্ট, যে রিপোর্ট রাজ্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রকে জমা পড়েছে, সেখানে সেই রিপোর্টে উল্লেখ করা রয়েছে যে এই দুজন নার্স এমন একজনের সঙ্গে চিকিৎসা যুক্ত ছিলেন, যার কিছুদিন আগেই, অর্থাৎ ওই জানুয়ারি মাসের 4 তারিখ আগে যার এই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল এবং যিনি নিপাতে আক্রান্ত ছিলেন। অন্তত নিপার যা যা সিমটম রয়েছে, যা যা লক্ষণ রয়েছে, সেই লক্ষণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং তার চিকিৎসা করা হয়েছিল, তিনি মারা গেছিলেন। সেখান থেকে এই দুজনের সংক্রমণ বলে ধরে নেওয়া হচ্ছিল। আর যিনি মারা গেছিলেন সেই মহিলার বাড়িতে গিয়ে কিন্তু এই স্বাস্থ্য দপ্তরে যারা এক্সপার্ট রয়েছেন, যে এক্সপার্ট কমিটি ছিল, তদন্ত কমিটি যারা তৈরি হয়েছিল, তারা গিয়ে যেটুকু পেয়েছিলেন যে খেজুর রস থেকে সংক্রমণ হয়ে থাকতে পারে। কারণ আমি ঠিক এই জায়গাটা আসবো তন্ময়, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর পোদ্দার, নিপা ভাইরাসে এক মহিলা নার্সের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং রাজ্যে এই প্রথম নিপা ভাইরাসে মৃত্যুর খবর উঠে আসছে। আপনার কাছে ডক্টর পোদ্দার যেটা জানতে চাইবো, মূলত এই রোগের, এই ভাইরাস আক্রান্তদের সিমটমস কি কি থাকে এবং মানুষ নিজেকে সুরক্ষিত কিভাবে রাখে? প্রাথমিক সিমটমস তো আলাদা করে নিপা রিলেটেড বলে কিছু থাকে না। প্রাথমিক সিমটমস থাকে মোস্ট ভাইরাল রেসপিরেটরি ইনফেকশনের যেমন কমন সিমটমস, সেগুলোই একটু জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি। তো তারপরে সেটা থাকতে থাকে, শুরু হতে থাকে লেথার্জি, হয়তো এটা হঠাৎ করে একটা কনভার্সন হয়ে গেল, বড্ড বেশি টায়ার্ড, ড্রাউজিনেস। এটা হয়ে গেল যখন নিপা থাবা বসাতে শুরু করে দিয়েছে। তারপর যেটা হয়, অনেক সময় যেটা হয়, এবং এই আমাদের দুর্ভাগ্যজনক যে আমাদের যে সিস্টার যিনি মারা গেলেন, তার ক্ষেত্রে যেটা হয়েছিল যে এনকেফেলাইটিস। তো সেরকম ভাবে আস্তে আস্তে তার নার্ভাস সিস্টেম এবং ডিফারেন্ট অর্গানস সেই জায়গাগুলোতে থাবা বসাতে থাকে, মোস্টলি দ্য নার্ভাস সিস্টেম। তো এইটা শুরুটা কিন্তু হয় হচ্ছে একদম সাধারণ রেসপিরেটরি সিমটমের উপর বেস করে।
তাই সেক্ষেত্রে আলাদা করে প্রথমে ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল। হাই ডিগ্রি অফ সাসপিশন যখন আশেপাশে আমাদের অনেক হয়তো নিপার আউটব্রেক পাচ্ছি, সেই সময়টাতে ওরকম দেখলে তখন আমরা একটু নিপা ভেবে একটু সতর্ক হই। না হলে সত্যি কথা বলতে প্রথমেই একজনের এই সিমটম গুলো দেখে নিপা আছে এটা বলাটা খুব কঠিন। আর এই সুরক্ষিত রাখার ব্যাপারটা আমরা অলরেডি এখন জানি যে এটা ব্যাট ড্রপিং, ব্যাট ইউরিন এগুলো থেকেই ছড়ায়। তাই যে জায়গাগুলোতে এই জাতীয় বাদুড়ের প্রাদুর্ভাব যেখানে যেখানে, যেমন খেজুরের রস, তালের রস, বা যারা অনেক সময় তাড়ি বা সকালের একদম ফ্রেশ খেজুরের রস নামানো হয়েছে সেই রস, তো এইগুলো হচ্ছে খুব কমন সোর্স। বা যে ফলটা হয়তো বাদুড়টা খেয়েছিল, অ্যাফেক্টেড বাদুড়, সে হয়তো ফলটা খেতে গেছে, সেই ফলে যদি কোনো রকম তার লালাটা রয়ে গেল বা সেখানে হয়তো সেই ইউরিনটা করে গেছে, সেটাকে না ধুয়ে আমরা খেয়ে নিলাম, তো এইভাবেই জিনিসগুলো ছড়ায়। এছাড়া ড্রপলেট স্প্রেডও হয়। আর অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল মানুষ যদি নিজে অ্যাফেক্টেড থাকে তাহলে সেখান থেকেও কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে বাই ড্রপলেটস। তো সুরক্ষিত রাখার উপায় বলতে অ্যাওয়ারনেস, কাঁচা জিনিস বা এরকম ফ্রেশ এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলা। আর যদি কখনো কোনো রোগীর সংস্পর্শে আসে, যেমন আমাদের এই যে সিস্টার দুর্ভাগ্যক্রমে সেরকমই একজনের সংস্পর্শে এসেছিলেন অজান্তেই, সেটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড ডাক্তার এবং সিস্টারদের, তো এবং ওয়ার্ড বয়দের অবশ্যই। তো সেই জায়গাতে যতটা সম্ভব একটু সেফ ডিস্টেন্সিং মেনটেন করা, দরকার হলে মাস্ক অ্যান্ড অল যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস সেগুলোকে কিছুটা অন্তত প্রোটেকশন দেয়। ধন্যবাদ ডক্টর পোদ্দার। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বণিক, কিভাবে সাধারণ মানুষ আমরা কিভাবে সতর্ক থাকবো? অত্যন্ত দুঃখজনক হলেও এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল নিপা ভাইরাস ফেটালিটি রেটের নিরিখে। যাই হোক, অবশেষে সেই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। এবারে প্রশ্ন, আমরা কিভাবে থাকবো সাবধানে? আমরা সবাই জানি এটা কিন্তু এরোজল সংক্রমণ না, এটা মানুষের মধ্যে আসে মূলত কিছু পাখি, বাদুড় জাতীয় পাখি, তাদের খাওয়ানো ঠুকরানো ফল এবং কাঁচা রস খেজুর বা তালের, এটা খাদ্য হিসেবে পানীয় হিসেবে গ্রহণ করার ফলেই। সাবধানতা তো সেখানেই শুরু করতে হবে, অর্থাৎ কিনা আমরা যে জায়গাগুলো থেকে এই সংক্রমণ আসতে পারে সেগুলো গ্রহণ করবো না, তার কাছাকাছি যাবো না, তাকে ছোবো না, তাকে পান করবো না, তাকে খাবো না। এইটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যিনি আক্রান্ত হয়েছেন তার আশেপাশে বা তার সংস্রবে যারা এসছেন তাদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট হিসেবে করোনার সময় আমরা যেগুলো বলেছিলাম, সেই হাত ধোয়া, সেই মাস্কের ব্যবহার এবং একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা, এই কাজগুলোই কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশন তার থেকে মানুষকে বাঁচতে সাহায্য করে, বাঁচাতে সাহায্য করে। এক্ষেত্রে সেইগুলোই আমাদের মেনে চলতে হবে। আমি সবশেষে বলি, যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এই মানুষটির চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন, তারা দীর্ঘদিন লড়াই করেছিলেন, তাদের চেষ্টা সফল হয়নি, হয়তো বা সংক্রমণ এতটাই গভীরে প্রবেশ করেছিল। যাই হোক, দুঃখজনক ঘটনা, কিন্তু আমাদের মেনে নিতে হবে। সাবধানতার কোনো কিন্তু বিকল্প নেই, কেননা এখনো এই জাতীয় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার মতন কোনো ভ্যাকসিন আমাদের সামনে নেই। সুতরাং সাবধানতা এবং সচেতনতাই ভ্যাকসিনের কাজ করবে। ধন্যবাদ ডক্টর বণিক। বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতির করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি। আপনি দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? দুধাল গায় আর দুধ দেবে না। লক্ষ্মী এলো ভাবে। দেখুন, গত বৃহস্পতিবার মানে লক্ষ্মীবারে লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী লাভ হয়েছে, কিন্তু তবুও ভোট লক্ষ্মী সুপ্রসন্ন হবেন না, প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মুসলমান আর তৃণমূলকে ভোট দেবে না অধীর রঞ্জন চৌধুরী, তিনি এটা বলছেন। আর সেই কারণে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়েনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতির করে লাভ নাই। দুধাল গায় আর দুধ দেবে না, তাই খাতির করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি,
মুয়াজ্জেন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। বিরোধীরা বলেন সংখ্যালঘু ভোটে তৃণমূলের 7 রাজার ধন মালিক, আর বঙ্গের শাসকের কোট আনকোট ঘরের ভোট নিয়ে আশঙ্কার কথা শোনালেন অধীর রঞ্জন চৌধুরী। বললেন বহরমপুরে বসে 26-এর ভোটে রাজনীতির নজর মুর্শিদাবাদে। কেন দেখুন। মুর্শিদাবাদে 22টি বিধানসভা, গত বিধানসভা ভোটে 2টি পেয়েছিল বিজেপি, তৃণমূল পেয়েছিল 20টি, প্রায় ক্লিন সুইপ। কিন্তু 26-এর ভোটে কি কেক ওয়াক হবে? প্রশ্নটা তো তুলে দিয়েছে 24-এর ভোট রেজাল্ট। 2024 লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে 14 আসনে, আর কংগ্রেস এগিয়ে রয়েছে 4টি আসনে, বিজেপি এগিয়ে 3 আসনে, সিপিআইএম এগিয়ে 1 আসনে। অর্থাৎ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে মুর্শিদাবাদে, 20 থেকে কমে 14। মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট 60%-এর বেশি, তাহলে সেখানে ভোটের ভয় শাসকের? প্রশ্নটা তো তুলছেন অধীর রঞ্জন চৌধুরী। কোন দিন প্রশ্নটা তুলেছেন? যেদিন আবার বাবরি যাত্রা করছেন হুমায়ুন কবির। আজকে আপনারা জানেন হুমায়ুন কবির তিনি বাবরি যাত্রা করেছেন, একদা শাসকের ঘরের লোক। মসজিদের শিলান্যাস, তারপর নতুন দল গড়ে রাজনীতির খেলা জমিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। মসজিদের কথা উঠতেই সাবধানী মুর্শিদাবাদ তৃণমূল। এই তো হরিহরপাড়ার শাসক বিধায়ক নিয়ামত শেখের মুখে নরম নাই। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো, এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? হরিহরপাড়ার বিধায়ক তিনি কার্যত হুমায়ুনপুরের পাশে দাঁড়াচ্ছে, তিনি বলছেন যে বাবরি মসজিদ হওয়াতে কোন জায়গায় কোনো দাঙ্গা হয়েছে, কোন জেলায় দাঙ্গা হয়েছে? না, হয়নি, ঠিকই বলছে। নিয়ামত শেখকে পাশে বসিয়ে আপনাকে সাসপেন্ড করেছিল, সেই নিয়ামত শেখ বাবরি মসজিদকে সমর্থন করে। এটা করাই উচিত। নিয়ামত শেখ একটা স্বচ্ছা মুসলমান হাজি সাহেব মানুষ, কবে ইন্তেকাল হবে দেখে যাক, বাবরি মসজিদটাকে কাছ থেকে দেখে যাক। তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন? শান্তি। তা আমার বক্তব্য, বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক, শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন? হুমায়ুন কবিরের এই মসজিদ নিয়ে সাবধানী তৃণমূল কংগ্রেস, আর সেখানেই শাসকের ঘরের ভোট নিয়ে প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরী। এত বড় বড় কথা কই? ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না। ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনওয়াড়ির টাকা বাড়ে, যদি আশা কমিটির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? গ্রামে গ্রামে সেই বার্তা রটিক গেল ক্রমে। আর গ্রাউন্ড জিরোতে কি চলছে? যেমন মালদার হরিশ্চন্দ্রপুরের শাসক নেতা বুলবুল খান গত অক্টোবরেও পাঠ দিলেন বুলবুল, কৃতজ্ঞতার পাঠ দিলেন ইমাম মুয়াজ্জেমদের। আপনি যার খাচ্ছেন তারই গুণটা গাইবেন। বিগত টাইমে আমরা ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে বলেছিলাম যে আপনাদের একটা মোটামুটি রেশন থেকে শুরু করে আপনাদের যে একটা ভাতা দেওয়া হয় সেটা যেটা দিয়েছে, তো তার প্রতি আপনাদেরকে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু কিছু কিছু জায়গায় কৃতজ্ঞ থাকেনি, আপনারাও জানেন আমরাও জানি, সেই জায়গায় কি বলা যায় বলুন। গত বছর অক্টোবর মালদার হরিশ্চন্দ্রপুরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু অধ্যুষিত জেলার মালদায় ইমাম মুয়াজ্জেমদের একাংশের কৃতজ্ঞতা নিয়েই প্রশ্ন তুললেন জেলা পরিষদের সদস্য। কিন্তু কেন? অথচ বছর দুয়েক আগে ইমাম মুয়াজ্জেমদের সম্মেলনে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? মন আছে, কিন্তু আমাদের টাকার ভান্ডার খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়। দিল্লি আমার সব বন্ধ করে দিয়েছে, বাট আমাকে আশীর্বাদ দিন, ভরসা রাখুন, আমি ম্যানেজ করব। আশীর্বাদ চান মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন বলেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাগত থেকে হলো, তারপর থেকেই তো বলছেন বিরোধীরা। তাহলে বিপদ কি কাটেনি? বিপদের কথাটা সেদিনই বলেছিলেন বিরোধী দলনেতা। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তো তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত।
সংখ্যালঘু এলাকার গরিবরা কি ক্ষিপ্ত? সেই ক্ষোভকে হাতিয়ার করে কি 26-এর বিধানসভা ভোটের খেলা ঘোরাতে চাইছেন বিরোধী দলনেতা? আর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বসেই তো বললেন অধীর রঞ্জন চৌধুরী। মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না। মানুষের এই উৎসাহ মহান আল্লাহ তাআলার দোয়া, তার খুশি হওয়া, আমরা সবাই খুশি। বাবরি মসজিদ হচ্ছে, হবে। হাজার চেষ্টা করলেও মুসলিম ভোট ভাঙবে না, কারণ অন্য রাজ্যের মতন না, এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ জানেন, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ জানেন যে বিজেপি আসলে বিপদ কতটা। মুসলমানদের বুঝে নিজেরা আমাকে ভোট দেবে না, অত ভাতা দিয়ে লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো, উৎপাতের ধন চিৎপাতে দাও। আর এদিকে ভোট ঘোষণার আগে হটস্পট ভবানীপুর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে বিরোধী দলনেতা। ওখানেও তো গুন্ডা ছিল, সব গুন্ডারা চলবে না, মানুষ যাকে চাইবে সেই হবে। আপনাকে টুইট করে সেখানে বাইরে গিয়ে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন সেই বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন, বিহারি, বাঙালি, পাঞ্জাবি এই সমস্ত করে। কলকাতা লাভ হবে না, লাভ হবে না, হিন্দুরা বিভক্ত হবে না, কোনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না, ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না। আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন, এ চক্করে এবারে হিন্দুরা পড়বে না। ওনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। কাকলিয়া কাণ্ডে এখনো অধরা সোনাবাবু জামিন 17, ধৃতের মূল অভিযুক্তের গ্রেফতারের আগেই 17 জনের জামিন। কাকলিয়ায় গুলি বোমাবাজির ঘটনায় গ্রেফতার 23, জামিন 17 জন। বারুইপুরে সেখানে বেদবেড়িয়া আক্রান্ত মা ও মেয়ে সবজি বিক্রেতার বিরুদ্ধে 2 মহিলাকে মারধর ও গালিগালাজের অভিযোগ। যাদবপুর থেকে বেদবেড়িয়ার একটি আশ্রমে গিয়েছিলেন মা ও মেয়ে। আশ্রম থেকে ফেরার পথে স্থানীয় বাজারে সবজি কিনতে যান 2 মহিলা। সবজি কেনা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা বাঁধে, এরপরে সবজি বিক্রেতা তাদের গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ।